উত্তরাঞ্চলের পাহাড় ঘেরা ছোট এক গ্রামে একটা জঙ্গলের মধ্যে ছোট একটা সুন্দর বাড়ি আছে। বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালি পড়ে আছে। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, আবার পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা দেখতে বেশ সুন্দর, বসবাসের অযোগ্য না। একটু সাজিয়ে গুছিয়ে নিলেই যে কেউ সেখানে থাকতে পারবে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে ওই বাড়ির যিনি আসল মালিক, সে হাজার চেষ্টা করেও কাউকে তার ওই বাড়িটা ভাড়া দিতে পারেনি। এর পিছনে বেশ কারণও আছে বলে জানা যায়। আসলে ওই পাহাড়ের ওপর জঙ্গলে ঘেরা বাড়িটি ঘিরে অনেক ভয়ানক কাহিনী ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামগুলোতে। একবার একজন লোক ওই বাড়িটি দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটানোর জন্য ওই বাড়িতে কয়েক রাত কাটাতে আসেন। কিন্তু পরের দিন সকালে দেখা যায় বাড়ির সামনে সেই লোকটির মৃতদেহ পড়ে আছে। প্রথম এই ব্যাপারটি নিয়ে আশেপাশের গ্রামের কেউ তেমন মাথা ঘামায়নি। তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত লোকটিকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু দেখে খুব ভয় পেয়েছিল, আর তার চোখগুলো খুব লাল হয়েছিল। তার বেশ কিছুদিন পরে আরেকজন মানুষ, যে পেশায় একজন পুলিশ ছিল, সে এসেছিল সেই বাড়িতে কয়েকদিন ছুটি কাটাতে। আর সেই লোকটি অনেক বেশি সাহসী ছিল, তাই লোকটি প্রাণে বেঁচে যায়। কিন্তু সে অনেক ভয় পেয়ে যায়, আর তার গ্রামে ফিরে সে একজন হুজুরের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। হুজুর, বাঁচান আমাকে, আমি সেই রাত কিছুতেই ভুলতে পারছি না। কি হয়েছে বাবা, বলো আমাকে, শান্ত হয়ে বলো আমাকে সব। আমি সেই রাতে যেই মাত্র খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলাম, এমন সময় হঠাৎ আমি দেখতে পাই একটা বিশাল দেহের রাক্ষস তার হাতে শিকল পরা অবস্থায় আমার সামনে এসে দাঁড়ায়। তখন সে খুব ভয়ঙ্কর শব্দ করছিল। এটা দেখে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আর আজ সকালে আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমি আপনার কাছে এসেছি। আমাকে বাঁচান। রাসেলের মুখে এমন কাহিনী শুনে হুজুর সহ গ্রামের সবার মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন থেকে দিনের বেলাতেও কোনো মানুষ আর ওই বাড়ির ধারে কাছেও যেত না। রাতারাতি ওই বাড়িতে ভূতের ডাকনাম লেগে যায়। আর ওই বাড়ির যে মালিক ছিল, সে ওই বাড়ির ভাড়া দিয়েই তার সংসার চালাতো। কিন্তু যখন থেকে সেই বাড়িতে ভূতের বাড়ির ডাকনাম লেগে যায়, তারপর থেকে কেউই সেই বাড়ি কিনতে রাজি হয় না। তাই কিছুদিন পর বাধ্য হয়ে বাড়ির মালিক বাড়িটি খুবই কম দামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কি গো, বাড়ির কোনো উপায় করতে পারলে? এই বাড়ি কি এভাবেই পড়ে থাকবে? দিন দিন তো এই বাড়ি নিয়ে মানুষের কানাঘোষা বেড়েই চলেছে। আর সংসারের যে হাল, কি করে সংসার চলবে ভেবেছো কিছু? হ্যাঁ, ভেবেছি। ভাবছি এবার বাড়িটা একদম কম দামে বিক্রি করে দিব। যদি ভালো একজন খদ্দের পাই তাহলেই হলো। বাড়ি বিক্রি করে ভাবছি কিছু একটা করা শুরু করব। দেখো কি করতে পারো। আর ভালো লাগে না কিছু, এত মানুষের কানাঘোষা এই বাড়ি নিয়ে। কয়েকদিন পার হয়ে যায়, তাও বাড়ির মালিক কাউকে পায় না বাড়িটি বিক্রি করার জন্য। অবশ্য কেই বা কিনবে সেই বাড়ি? জেনে বুঝে তো আর কেউ ভূতের কাছে মরতে আসবে না। তবু হঠাৎ একদিন মালিক একজন খদ্দের পেলেন। লোকটা খুব চালাক ছিল, ভূতে বিশ্বাস তার একদমই ছিল না। এই ভুতুরে বাড়ির কথা সে আগে থেকেই জানতো। তারপরও সে নিজে থেকেই মালিককে খুঁজে বের করে বাড়িটি কিনে নেয়। মানিক সাহেব, আপনি আপনার বাড়ির কাগজপত্র আমার কাছে দিয়ে দিন। আমি আজই বাড়িতে উঠতে চাই। কিন্তু ভাই, আপনি তো সব জানেন। গ্রামের মানুষরা নিশ্চয়ই আপনাকে অনেক কিছুই বলেছে। তারপরও আপনি আমার বাড়িটা কিনতে এত আগ্রহ দেখাচ্ছেন কেন, আমি বুঝলাম না। দেখেন ভাই, আমি ওসব ভূতে আর মানুষের কথা বিশ্বাস করি না। আর যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেখানে এক রাত থাকলে বুঝতে পারবো। এমনও তো হতে পারে কারো আপনার বাড়ির উপর লোভ আছে, সে চায় না আপনি ওই বাড়িতে থাকেন বা ওই বাড়ি আপনার হোক। এগুলো পরের ব্যাপার। আর আমি এসব ভূতে বিশ্বাস করি না। বাড়ির মালিকের থেকে সবকিছু বুঝে নিয়ে আবিদ মাত্রই নিজের কেনা বাড়িতে এসে উঠল। সারা দিন ওর একা একা ঘরের অনেক কাজ করা লাগে, কারণ বাড়ির বদনামের জন্য কোনো কাজের লোকও এই বাড়িতে কাজ করতে রাজি হয় না। রাত হয়ে গেলে আবিদ ঘুমাতে যায়। তখন তার বিছানার পাশে ছোট একটা খোলা জানালা দিয়ে ঠান্ডা মৃদু বাতাসে
তার ঘুম আরো গভীর হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ একটা ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আবিদের ঘুম ভেঙে যাওয়ার পরও সে বিছানা থেকে উঠে বসে না। সে চুপ করে সেই অদ্ভুত আওয়াজটা শোনার চেষ্টা করে। আরে এটা কেমন ধরনের শব্দ? মনে হচ্ছে কেউ যেন শিকল টেনে টেনে হেঁটে আসছে। আচ্ছা, যতই যাই হোক, আমি বিছানা থেকে উঠবো না, দেখি কি হয়। কিছুক্ষণ আবিদ এভাবে চুপ করে থাকার পর দেখলো তার ঘরে দৈত্যাকার এক রাক্ষস হাতে শিকল বাঁধা অবস্থায় প্রবেশ করলো। তার চোখ দিয়ে যেন আগুন জ্বলছিল, আর সে আবিদের কাছে এসে ওকে হাত দিয়ে ইশারা করে কি যেন বলতে চাইছে। এসব দেখে আবিদ মনে মনে ভাবে, আরে বাবারে, এটা কি হতে পারে? এটা কি আসলে কোনো রাক্ষস নাকি কোনো মানুষ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? এখন আমার কি করা উচিত? এটা কোনো চোর বা ডাকাত আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? আচ্ছা, দেখি না কি হয়। ও তো আমাকে ধরতে পারছে না, তাহলে দেখ কি হয়। এসব ভাবতে ভাবতে আবিদ হঠাৎ লক্ষ্য করলো সেই রাক্ষস আর কিছুই করছে না, বরং উল্টো ঘুরে চলে যাচ্ছে। আরে এটা কি হলো? এই রাক্ষস তো চলে যাচ্ছে। একবার গিয়ে দেখবো নাকি ওর পিছু পিছু? হ্যাঁ, এটাই করি, যাই গিয়ে দেখি ও কি কাহিনী। আবিদ রাক্ষসের পিছু নিয়ে যেতে যেতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ও দেখলো সেই রাক্ষস হেঁটে বাড়ির উঠানের ঠিক মাঝখানে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। তখন আবিদ বলে উঠল, কে কে ওখানে? আবিদের ডাকে কোনো পাল্টা উত্তর না আসলেও একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল সেখান থেকে। এসব দেখে আবিদ সেই জায়গাটাতে যায় আর সেখানের গাছগুলোর আড়ালে খুঁজে দেখতে থাকে। কিন্তু রাতের অন্ধকারের জন্য আবিদ কিছুই দেখতে পায় না। তারপর সে এসে আবার ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হওয়ার সাথে সাথে সে আবার বাড়ির উঠানে সেই জায়গায় গিয়ে দাঁড়ায় আর খুঁজতে থাকে যে এখানে কি আছে বা কেই বা ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সে দিনের বেলাতেও রাতের মতোই বিফল হয়ে ঘরে ফিরে যায়। দেখতে দেখতে দিন শেষ হয়ে আবার রাত হয়ে যায়। সারাদিনের ব্যস্ততার মধ্যে আবিদের আর গত রাতের কথা মনে পড়ে না। কিন্তু আজ রাতেও সে যখন ঘুমাতে যায় তখন রাত গভীর হওয়ার সাথে সাথে আবারও সেই রাক্ষস ভয়ঙ্কর আওয়াজ করতে করতে তার সামনে এসে হাজির হয় এবং হাতের ইশারায় কি যেন বোঝাতে চায়। কিছুক্ষণ পর বাড়ির উঠানের মাঝখানে গিয়ে আবার উধাও হয়ে যায়। ঠিক একই ঘটনা তার পরের দিনও পুনরাবৃত্তি হয়। পরপর 3 দিন একই ঘটনার কারণে আবিদ কিছুটা চিন্তায় পড়ে যায়। কি হচ্ছে এসব? আরে কেনই বা হচ্ছে? পরপর 3 দিন একটা রাক্ষস আসলো, আমাকে কিছুই করলো না। দেখতে বেশ ভয়ঙ্কর, হাতে শিকল বাঁধা, কি যেন ইশারা করছে। তার থেকে বড় কথা, উঠানের একটা জায়গাতেই কেন সে বারবার মিলিয়ে যাচ্ছে। তার মানে কি সে আমাকে এই জায়গাটাতে সম্পর্কে কিছু বোঝাতে যাচ্ছে? আচ্ছা, আমি কি ওই জায়গাটায় মাটি খুঁড়ে দেখব কিছু পাই কি না। এক কাজ করি, পাশের গ্রাম থেকে কিছু লোককে নিয়ে আসি মাটি খুঁড়ে দেওয়ার জন্য। আবিদ তার চিন্তা মতো বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামে চলে যায় কিছু লোক নিয়ে আসতে, যারা ওকে বাড়ির উঠানের মাটি খুঁড়তে সাহায্য করবে। কিন্তু ও অনেক খুঁজে শুধুমাত্র একজন লোককে পায় যে ওকে সাহায্য করতে রাজি হয়। ভাই, তুমি আমাকে সাহায্য না করলে যে আমি একা একা কি করে মাটি খোঁড়ার কাজ করতাম। অনেক বড় উপকার করলে তুমি ভাই আমাকে। এই বাড়িতে প্রথম যেই লোকটা মারা গিয়েছিল তার লাশ আমি দেখেছিলাম। তখন আমার সন্দেহ হয়েছিল, তাই আমি জানতে চাই যে এই বাড়ির আসল রহস্য কি। তাই আমি রাজি হয়েছি। কিন্তু বাপু, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু সন্ধে হলে আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। পরে যদি আমি মারা যাই। ঠিক আছে ঠিক আছে, ভয় নেই, তোমার সন্ধ্যার পর কাজ করতে হবে না। তারপর তারা দুইজন মিলে বাড়ির উঠানের মাঝখানে মাটি খুঁড়তে শুরু করে। আর অল্প কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা দেখে সেখানে একটা কঙ্কাল হাতে শিকল বাঁধা অবস্থায় মাটি চাপা দেয়া ছিল এতদিন। এ কি দাদা, দেখো, এটা তো একটা কঙ্কাল। এটার হাতে তো আবার শিকল বাঁধা। হ্যাঁ ভাই, তাই তো দেখছি। আর গত 3 দিন ধরে রাতে এই রাক্ষসটা আমার ঘরে আসে, তারও হাতে শিকল বাঁধা। সে ঠিক এই জায়গাটাতে এসে মিলিয়ে যেত। আজ বুঝতে পারলাম এসবের কারণ। আপনি কি এসবের কোনো কারণ জানেন ভাই? লোকমুখে শুনেছি অনেক বছর আগে নাকি এখানে এক নাম করা জমিদার ছিল।
সে নাকি তার গ্রামের কোনো এক প্রজাকে জমির পাওনা শোধ করতে দেরি হওয়ার কারণে বিনা অপরাধে জঙ্গলের কোনো একটা জায়গায় জীবিত হাতে শিকল বাঁধা অবস্থায় মাটি চাপা দিয়েছিল। যদি সেটা সত্যি হয় তাহলে এটাই তো সেই লোকের কঙ্কাল। ছে, মানুষ এত নির্মম কি করে হয়? চলো ভাই, আমরা ওই কঙ্কালের সঠিক নিয়মে মাটি দিয়ে দিই, তাহলে যদি তার আত্মা শান্তি পায়। তারপর আবিদ আর নিতাই দুজন মিলে সেই কঙ্কালকে সেখান থেকে নিয়ে পাশের গ্রামের কবরস্থানে মাটি দিয়ে দেয়। আর সেদিনের পর থেকে সেই বাড়িতে ওই রাক্ষস আর কখনো আসে না, আর আবিদ শান্তিতে সেখানে বসবাস করতে থাকে।